স্কুলের ড্রেসে সাদা স্কার্টের পিরিয়ডের ছোপ ছোপ দাঁত নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আদিবা। চোখে মুখে ভয়ের ছাপ, কারণ তার সামনে হাতে মুঠ শক্ত করে দাঁড়িয়ে আছে তার চাচাতো ভাই আদি। আদিবার চেয়ে 1 বছরের বড়, কিন্তু আদিবা তাকে জমের মতো ভয় পায়। অবশ্য ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। আদিবাকে সবসময় আদির কথা শুনেই চলতে হয়। কথা একটু এদিক ওদিক হলেই ভয়ঙ্কর শাস্তি পেতে হয়। যদিও আজ সে কোনো ভুল করেনি, তবু আজকেও তাকে শাস্তি পেতে হবে মনে হচ্ছে। আদির চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে, এমন একটা ভাব যেন পারলে এখনই খুন করে ফেলে আদিবাকে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে দাঁতে দাঁত চেপে মুখ শক্ত করে আদি প্রশ্ন করল, আদিত্য, কী রে, কী বলছিলাম তোকে? আমার সাথে স্কুলে আসবি, চুপচাপ ক্লাস করবি, তারপর আবার আমার সাথে ফিরে যাবি। এর বাইরে তুই কিচ্ছু করবি না বলিনি আমি? ধমক দিয়ে যে কোনো দরকারে আমার ক্লাসে গিয়ে বলবি, আমি সব কিছু করে দিব। তোকে আমি ক্যান্টিন পর্যন্ত যেতে দেই না। নিজে তো ক্লাসে গিয়ে টিফিন নিয়ে আসবি, তবুও তুই ব্যথা পেলি। কি করে পেলি বল? ক্লাস বাদ দিয়ে কী করছিলি? ছুটাছুটি না করলে তো ব্যথা পাসনি, তাই না? বলেই এগিয়ে আসলো আদি। সাথে সাথে ভয় পিছিয়ে গেল আদিবা। আদির কাছে তাকাতে পারছে না, সে নিজে তাকিয়ে চুপ করে আছে। আদিত্য, ব্যথা পাওয়ার সময় মনে ছিল না? এখন ভয় পাচ্ছিস কেন? জবাব দে, ব্যথা পেয়েছিস কি করে? আদির এই প্রশ্নে কী জবাব দিবে বুঝতে পারছে না আদিবা। ক্লাস 9-এ পড়া একটা মেয়ে কী করে তার প্রিয় সমবয়সী ভাইকে বলবে পিরিয়ডের কথা? তার প্রশ্নের উত্তর না দিলে আদি থামবে না, সেটা সে জানে। তাই কাঁপা কাঁপা ঠোঁটে জবাব দিল, আদিবা, ব্যথা পায়নি ভাইয়া। উত্তর দেওয়ার সাথে সাথে আদিত্য আদিবার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, আদি, এমনি এমনি ব্লিডিং হয়? তুই এখন আমার সাথে মিথ্যা বলা শুরু করেছিস। আজ একবার বাসায় চল, তারপর তোর কী অবস্থা করি দেখে নিস। বলে টানতে টানতে নিয়ে বাইকেও উঠতে বলল। গালে হাত দিয়ে নীরবে চোখে জল ফেলতে ফেলতে আদির পিছনে বসলো আদিবা। থাপ্পড়ে আদিবার ব্যথা পেয়েছে, বেশ ভালোই ব্যথা পেয়েছে, কিন্তু আদিত্য মুখে মুখে কথা বলার সাহস তার নেই। আদিত্য চৌধুরী, ডাক নাম আদি, আদিবার বড় চাচার ছেলে, ক্লাস 10-এ পড়ে। আদিত্য তাদের পরিবারের একমাত্র উত্তরাধিকারী। পরিবারের 3 চাচার 5 মেয়ের মধ্যে ওই একমাত্র ছেলে। তার বয়সের ছোট হলেও পারিবারিক সব ব্যাপারে তার মতামতের গুরুত্ব দেওয়া হয় সবার আগে। সবার চোখের মণি যেন সে। আদিবার 2 চাচা, আদিত্যর বাবা বড় আর ছোট চাচা দেশের বাইরে থাকেন। 3 ভাইয়ের মধ্যে আদিবার অবস্থা একটু খারাপ ছিল, তাই আদিবারাও এতদিন গ্রামে থাকতো। কিন্তু হঠাৎ বাবা মারা যাওয়ার পর থেকে আদিবা আর তার ছোট বোন সাদিয়া আদিত্যের বাসায় থাকে, তবে আদিবার মা গ্রামে থাকেন। আদিত্যের বাসার সবাই আদিবাকে ভালোবাসেন, তবে তাদের মধ্যে আদিত্য আদিবাকে একটু বেশি আদর করে। আর এই আদর করাটা আদিবার কাল হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত কেয়ারিং যেটাকে বলে। খেতে দেরি হলে বকা, ঘুমাতে দেরি হলে বকা, এমনকি আদিবা কার সাথে বন্ধুত্ব করবে, কার সাথে করবে না, সেটা আদি সিদ্ধান্ত নেয়। বাসার কেউ এতে বাধা দেয় না, কারণ বাসা মোটামুটি সবাই ইচ্ছে আদিবার বড় হয়ে জীবনসঙ্গী হোক। আদিবাকে নিয়ে বাসায় ফিরে দেখলো বাসায় কেউ নেই। আদিত্য, বোন অরিন আর সাদিয়া স্কুলে গিয়েছে। তাদের নিয়ে গেছেন আদিত্যর মা আর বাবা অফিসে, তাই বাসা খালি। আদিত্য বাইক থেকে নেমেই আদিবাকে টানতে টানতে নিয়ে বাসায় ঢুকলো। আদিবা জানে এখন তাকে শাস্তি পেতে হবে, কঠিন শাস্তি। তাই নিরুপায় হয়ে বলতে লাগলো, আদিবা, আমি ব্যথা পাইনি ভাইয়া, ছেড়ে দাও প্লিজ, আর কখনো এমন হবে না। আদি আবারও চোখ মুখ শক্ত করে বলল, আদি, এই এক কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে, বুঝেছিস? তুই ভালো কথা মেয়ে না, তাই আজ শাস্তি তোকে পেতেই হবে। একবার শাস্তি পেলে দ্বিতীয়বার এমন করার সাহস হবে না। বলে আদিবাকে নিয়ে গিয়ে বাথরুমে আটকে দিল আদিত্য। আদিবা এবার কেঁদেই দিল। কাঁদতে কাঁদতে বলল, আদিবা ভাইয়া, আমি সত্যি ব্যথা পাইনি, আমাকে আটকে রেখো না প্লিজ। বলার সাথে সাথে দরজা খুলে দিল আদিবা। চোখ মুছে আদির দিকে তাকালো, ভাবলো হয়তো ক্ষমা করে দিয়েছে, কিন্তু আদিবা সেই আশায় জল ঢেলে দিয়ে আদিবার হাতে ব্যান্ডেজ, অ্যান্টিসেপ্টিক আর জামা কাপড় দিয়ে বলে, আদি, ভালো করে ব্যান্ডেজ করে জামা বদলে নিবি।
আমি করে দিতাম, কিন্তু এমন জায়গায় ব্যথা পেয়েছিস সেটা সম্ভব না, তাই নিজেই করে নে। আমি স্কুলে যাচ্ছি, সামনে এক্সাম, তাই স্কুলে মিস দেওয়া যাবে না। ম্যাডাম বলেছে তোকে বাসায় রেখে যেন ফিরে যাই, তাই আপাতত 2 ঘন্টা তুই বাথরুমে থাকবি, আমি স্কুল থেকে ফিরে খুলে দিব। বলে দরজাটা লক করে দিয়ে আদিত্য বেরিয়ে গেল। আদিবা ভিতর থেকে চেঁচাতে লাগলো, আমাকে রেখে যেও না প্লিজ ভাইয়া, এখানে থাকবো কি করে, যেও না প্লিজ। কে শুনে কার কথা, আদি বাইরে চলে গেল। এদিকে প্রায় 1 ঘন্টা পর আদিত্য মা মিসেস মিনা বেগম বাসায় ফিরলেন, সাথে অরিন আর সাদিয়াও ফিরেছেন। অরিনের রুমে আদির রুমের পাশে, তাই রুমে ঢুকতেই কান্নার আওয়াজ শুনতে পেল অরিন। সাথে সাথে দৌড়ে মায়ের ঘরে গেল। অরিনের অবস্থা দেখে মিনা বেগম বলে উঠল, মিনা বেগম কী হয়েছে অরিন, এভাবে ছুটে আসলি কেন? অরিন হাঁপাতে হাঁপাতে বলল, অরিন বাসায় তো কেউ নেই, তাই না মা? ভাইয়া আর আদিবা আপু স্কুলে, তাহলে এই রুমে কে? মিনা বেগম ওই রুমে মানে? অরিন ভাইয়ার রুমে কে যেন কাঁদছে মা, আমি স্পষ্ট শুনেছি, কিন্তু রুম তালা বন্ধ। মিনা বেগম কি যাতা বলছিস? আদিবা আদি দুজনেই একসাথে স্কুলে গেল, এখনও ফেরার সময় হয়নি। তাছাড়া আমরা তালা খুলে ভিতরে ঢুকলাম, একে তো বাইরের তালা থেকে, তাছাড়া আদির বাইরে যাওয়া সবসময় নিজের ঘরে তালাবদ্ধ করে যায়, তাহলে ওর রুমে কে থাকবে? তুই হয়তো ভুল শুনছিস। এই সেই বলে আইরিনকে সান্ত্বনা দিয়ে নিজে ঘরে পাঠিয়ে দিয়ে মিনা বেগম এবার আর কান্নার শব্দ পায়নি, তাই এই নিয়ে আর কেউ বাড়াবাড়ি করল না। আদিবার সাথে আজ প্রথমবার এমন হয়নি। বুঝ হওয়ার পর থেকে সে দেখে আসছে ভাইয়া নামক ব্যক্তিটি তার সাথে এমন করে। সেদিন বন্ধুদের সাথে ছাদে বসে ছবি তুলছিল আদিবা। হঠাৎ করে আদি কোথা থেকে এসে সবার সামনে থেকে তাকে টেনে হিঁচড়ে নিয়ে ছাদের চিলেকোঠায় ঢুকে পড়ে। তারপর আদিবাকে কিছু বলার সুযোগ না দিয়ে আদিবা পরনে থাকা শাড়িটা টেনে খুলে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ছিঁড়ে ফেলেছিল। সেই দিনও ভয়ে কান্না করছিল আদিবা, কিন্তু আদি সেই দিকে কোনো নজর ছিল না, তার যেন কোনো হুঁশই ছিল না সে কি করেছে। আদিবা কোনো উপায় না পেয়ে আদিকে বলছিল, কি করছো ভাইয়া, আমার লাগছে, ছাড়ো প্লিজ, শাড়িটা ছিঁড়ে ফেলছো কেন? প্লিজ শাড়িটা ছাড়ো, আব্বু আমাকে মারবে। আদিবা এক মনে বলছিল, কিন্তু তার মনের কথা যেন আদির কানে যায়নি। সে আদির দিকে তাকিয়ে আবারও স্থির হয়ে টান দিয়ে পুরো শাড়িটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে রক্ত চোখের দিকে তাকিয়ে বলছিল, শাড়ি পরছিস কেন? ভাইয়া আজ পহেলা ফাল্গুন, তো ফাল্গুন বলে শাড়ি পরতে হবে? এমন কোথায় লেখা আছে? তোর সাহস কী করে হয় শাড়ি পরার? আমি তোকে শাড়ি পরার অনুমতি দিয়েছিলাম? ভাইয়া সবাই তো পরেছে। আদি সবার ভাইয়া না, শুধু তোর ভাই, বুঝেছিস? তাই সবার অনুমতি না লাগলেও তোর লাগবে। অরিন আপু, সাদিয়া ওরাও তো পড়েছে ভাইয়া। চুপ, একদম চুপ, সবাই বলে তুই করবি না। আমার কথার বাইরে তুই কিছুই করবি না, বুঝেছিস? এই নিয়ে আর একটা কথা বলেই শাড়ি তোর গলায় পেঁচিয়ে এখানেই ঝুলিয়ে দেব, সবাই ভাববে সুইসাইড করেছিস, বুঝেছিস? আমি কয়েকটা ছবি তুলে খুলে ফেলতাম ভাইয়া। তুই মাত্র ক্লাস 9-এ পড়িস, এখনও এতটা বড় হোসনি যে শাড়ি পরে ঢং করবি। আর এসব বান্ধবীদের বাসায় এনেছিস কেন? বান্ধবী মানে কূটনীতিবিদ, এসব মেয়েদের থেকে দূরে থাকবি, বুঝেছিস? আর সহ্য করতে না পেরে আদিবাই কেঁদে দিয়ে বলল, আমি এতটা ছোট নেই ভাইয়া, ক্লাস 9-এ পড়া একটা মেয়ে পরনের শাড়ি যে এভাবে খুলে নেওয়া যায় না, সেটা কি তুমি বুঝো না? আদি রক্তচক্ষু তাকালো আদিবার দিকে, ধমক দিতে গিয়ে থেমে গেল। নিমিষে অসহায় ভঙ্গিতে শাড়িটা আবার কুড়িয়ে এনে আদিবার কোমরে গুজতে গুজতে বলল, এভাবে কাঁদিস না, মেজাজ খারাপ হয়ে গেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তোর ভুলগুলো যেমন আমাকে কষ্ট দেয়, তেমনি তোর কান্নাও আমাকে বড্ড জ্বালায়। আদির কথা আদিবা কানে ঢুকলো, মাথায় ঢুকলো না। ও কি বুঝতে চাইল তা বুঝালো না। আদি জোরে ধমক দিয়ে বলল, কান্না থামা। কিরে, তোকে কান্না থামাতে বললাম তো, কথা কানে যায় না? সেই দিন আদির মা চলে আসায় আদিবা রেহাই পেয়েছিল। এরপর
যেদিন আদিবাকে স্কুলে ভর্তির কথা হলো সেদিন আদির বাবা মানে বড় চাচা আদিবাকে প্রশ্ন করেছিল সে কোন স্কুলে ভর্তি হতে চায়। আদিবা উত্তর দিয়েছিল অরিন মানে আদির বোন যে স্কুলে পড়ে সেই স্কুলে, কিন্তু আদি তাতেও আপত্তি ছিল। সে চেয়েছিল আদিবা যেন তার স্কুলে ভর্তি হয়, আর তাই আদিবাকে হুমকি দিয়েছিল যদি সে আইরিন স্কুলে ভর্তি হয় তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হবে। উপায় না পেয়ে আবিদা আদির স্কুলে ভর্তি হয়। তারপর থেকে আদিবার জীবন থেকে স্বাধীনতা নামক শব্দটি হারিয়ে গিয়েছে। এই স্কুলে কোনো মজা করা তো দূরে, ক্লাসের বাইরে যেতে পারে না সে। আদিবা যাই করে তাতেই আদির সমস্যা। আদিবা কোনো কারণে ব্যথা পেলে সেটাও অন্যায়। আজ সে ব্যথা পায়নি, কিন্তু ব্লাড দেখে আদি ভেবেছে আদিবা ব্যথা পেয়েছে আর শাস্তিস্বরূপ বাথরুমে বন্ধ করে রেখে চলে গিয়েছে। প্রায় 2 ঘন্টা পর আদি বাসায় ফিরল। আদি একা ফিরেছে দেখে আদির মা বেশ অবাক হলেন, কারণ তিনি জানেন পৃথিবী উল্টে গেল আদিবাকে একা রেখে আদি ফিরবে না। আদি তুই একা কেন? আদিবা কোথায়? যেখানে থাকার কথা সেখানেই আছে। এটা কেমন উত্তর? ও আগেও বাসায় রেখে গিয়েছিলাম মানে কি? বাসায় ফিরে তো দেখলাম না, আমার রুমে আছে। কথাটা শুনে আদির মায়ের আত্মাটা ধপ করে উঠল। তার মানে অরিন যা বলেছিল তা ঠিক, আদির ঘরে আদিবা কাঁদছিল। আদির মা অস্থির হয়ে প্রশ্ন করলেন, মানে কি? কি করেছিস ওর সাথে? আদি, দিন দিন তুই সব সীমা পেরিয়ে যাচ্ছিস বলেই একটানে চাবি নিয়ে দৌড়ে গেল আদির ঘরে। রুমে আদিবাকে না পেয়ে ডাকতে লাগলো। আদিবা বাথরুম থেকে সাড়া দিতেই ছুটে গেল। আদিবা কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আধ ভেজা অবস্থায় ফ্লোরে বসে আছে দেখে আদির মা পুরোপুরি হতবাক হয়ে গেলেন। আদিবাকে তুলে ঘরে নিয়ে আসলেন। ততক্ষণে আদিও ঘরে এসে আদিবা মাকে মিনা বেগম ঘরে এসে আদিকে কিছু বলার সুযোগ না দিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলেন। তারপর বলেন, তুই কি মানুষ? এমন অমানুষের মতো কাজটা কি করে করলি? আজকে তোর বাবা বাসা আসুক, তারপর তোর হবে। আদি ফর্সা গালে থাপ্পড়ের দাগ পড়ে গিয়েছে, হয়তো ব্যথাও পেয়েছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে এক মনে আদিবার দিকে তাকিয়ে আছে। সে তার মাকে অগ্রাহ্য করে আদিবার দিকে এগিয়ে এসে বলল, তুই ভিজেছিস কি করে? আর ড্রেস চেঞ্জ করিসনি কেন? আদিবা ভয় পেয়ে আদির মায়ের আড়ালে গিয়ে লুকালো। সাথে সাথে আদির মা বলে উঠলেন, থাম অমানুষের বাচ্চা, এখন আর দরদ দেখাতে হবে না। মা, আমি ওকে এমনি এমনি বাথরুমে আটকে রাখিনি। ও স্কুলে গিয়ে পড়াশোনা বাদ দিয়ে নাচানাচি করে, আর তা করতে গিয়ে ব্যথা পেয়েছি, তাই শাস্তি দিয়েছি যেন ভবিষ্যতে আর এমন করার সাহস না পায়। তুমি জানো কত ব্লিডিং হয়েছিল? ব্লিডিং? আদিবা, ও কি বলছে? তুই ব্যথা পেয়েছিস? আদিবা ফিসফিস করে মিনা বেগমকে কি যেন বললেন। মিনা বেগম আর কিছু না বলে আদিবাকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। তার কিছুক্ষণ পর তিনি একটু করে কাগজ আর কিছু টাকা নিয়ে আদির ঘরে আসলেন। আদি মুখ ভার করে বসে আছে দেখে মিনা বেগমের মন খারাপ হলো, কারণ এই প্রথমবার তিনি আদির গায়ে হাত তুলছেন। আদি ছোট থেকে বুদ্ধিদীপ্ত, সর্বদা অন্য করা না, শুধু আদিবার সাথে একটু বাড়াবাড়ি করে। যতই হোক একমাত্র ছেলে, তাই মা বাবার সাথে সব সময় একটু বেশি আদর করেন। তাই অন্যায় করলে শাস্তি দিলেও অপরাধ বোধ করেন। মিনা বেগম এসে ছেলের পাশে বসলেন। তারপর কাগজের টুকরোটা ছেলের হাতে দিয়ে বলেন, ফার্মেসি থেকে নিয়ে আয় গিয়ে। আদি অস্বস্তি হয়ে প্রশ্ন করলেন, অল্প তো ব্লিড ছিল, তাহলে ওষুধ লাগবে কেন মা? তার মানে ও কি অনেক ব্যথা পেয়েছে? ওর কোনো ক্ষতি হবে না তো মা? ওকে হাসপাতালে নিয়ে যাই। এত অস্বস্তি হওয়ার মতো কিছু হয়নি। দেখ আদি, তুই আদিবাকে আদর করিস সেটা আমরা সবাই জানি, কিন্তু তুই কি বুঝতে পারছিস না তোর এই অতিরিক্ত কেয়ার আদিবার কষ্টের কারণ হচ্ছে? মা, যে বিষয় আমাকে বলো লাভ নেই, সেটা কেন বলতে আসছো? আমি ওর আগেও বলছি, আমি আদিবার ব্যাপারে নিজের কন্ট্রোল করতে পারি না। হতে পারে এটা আমার মানসিক সমস্যা, এতে আমার কোনো হাত নেই। বলি কাগজটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে আদি স্কুল ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে খেয়ে যায়। এখনই আনতে হবে না? কি বলছো মা? আদিবা ব্যথা পেয়েছে আর আমি এখন খাবো? ও ব্যথা পায়নি আদি,
তোকে যেটা কিনতে বললাম সেটা কেনার পর প্যাকেটে গায়ে লেখাগুলো ভালোভাবে পড়বি, ঠিক আছে? কী সব যে বলছো, কে জানে ব্যথা না পেলে ওষুধের দরকার হয়। যাই হোক, আমি যাব আর আসবো বলে আদি বেরিয়ে গেল। মিনা বেগম ছেলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এই আদির ব্যবহার ভালোবাসার শেষ কোথায়।